আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার পুষ্টি ও জনস্বাস্থ্য বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে। এবং আজকের যে ক্লাস এটি হচ্ছে 19 নম্বর ক্লাস পুষ্টি ও জনস্বাস্থ্য সাবজেক্টের। তোমরা যারা নিয়মিত ক্লাসগুলো করছো তারা অবশ্যই আগের ক্লাসগুলো করেছো, আর এটা হচ্ছে 19 নম্বর ক্লাস, যেখানে পুষ্টি ও জনস্বাস্থ্য বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব, এবং যেগুলো হচ্ছে ডিম্বাশয়, ফেলোপিয়ান টিউব, জরায়ু সম্পর্কিত প্রশ্ন উত্তর। এই আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। আর শুরুতেই জানি রাখি, গত 3 দিন ক্লাস হয়নি বিভিন্ন ব্যস্ততার কারণে। আজ থেকে তোমাদের রেগুলার ক্লাসগুলো কিন্তু হবে, তো নিয়মিত ক্লাসগুলো করবে। আর যদি কোনো জায়গায় বুঝতে না পারো তাহলে আরেকবার দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। আর বারবার প্র্যাকটিস করবে, তাহলেই মনে থাকবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে স্ত্রী প্রজননতন্ত্রের প্রধান জনন অঙ্গ কোনটি? আজকে যে প্রশ্ন উত্তর আলোচনা করব যেগুলো হচ্ছে ডিম্বাশয়, ফেলোপিয়ান টিউব এবং জরায়ু সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো দেখো, এই প্রশ্নে বলা হচ্ছে স্ত্রী প্রজননতন্ত্রের প্রধান জনন অঙ্গ কোনটি, অর্থাৎ প্রাইমারি সেক্স অর্গান কোনটি হবে বলো তো? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডিম্বাশয়। ডিম্বাশয় হবে এখানে কারেক্ট আনসার। ডিম্বাশয়ে ডিম্বাণু এবং হরমোন উৎপন্ন হয় বলে এটি হচ্ছে প্রধান জনন অঙ্গ। পরবর্তী প্রশ্ন, ডিম্বাশয় থেকে নিঃসৃত প্রধান দুটি হরমোন কি কি? ডিম্বাশয় থেকে নিঃসৃত প্রধান দুটি হরমোন কি কি? তো দেখো, ডিম্বাশয় থেকে যে দুটি হরমোন নিঃসৃত হয় সেগুলো হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন স্ত্রীদেহের যৌন বৈশিষ্ট্য বিকাশ করে, আর প্রোজেস্টেরন গর্ভধারণ বজায় রাখতে সাহায্য করে। তাহলে এই দুটি হরমোন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্ত্রী দেহের জন্য। পরবর্তী প্রশ্ন, ডিম্বাশয় থেকে পরিপক্ক ডিম্বাণু নির্গত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? ডিম্বাশয় থেকে পরিপক্ক ডিম্বাণু নির্গত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? তো এই প্রক্রিয়াটি হচ্ছে ওভিলিউশন, ওভুলিউলেশন। ঠিক আছে, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, ওভিউলেশন। ওভিউলেশন অর্থাৎ অপশন বি। দেখো, এখানে একটু বোঝার আছে, ডিম্বাশয় থেকে পরিপক্ক ডিম্বাণু, অর্থাৎ ডিম্বাশয় থেকে যে ডিম্বাণু নির্গত হচ্ছে সেটা যখন পরিপক্ক হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তখন সেই প্রক্রিয়াকে কি বলা হয়? ওভিউলেশন। ওভিউলেশন প্রক্রিয়া সাধারণত মাসিক চক্রের মাঝামাঝি সময়ে, অর্থাৎ 14তম দিনে ডিম্বাশয় থেকে ডিম্বাণু কিন্তু নির্গত হয়ে যায়। মাসিক চক্রের সময় যে মাঝামাঝি সময়টিতে, অর্থাৎ 14তম দিনের সময়টি ধরা হয়, সেই সময়ে ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গত হয়ে যায়, সেটিকে বলা হয় ওভিউলেশন। পরবর্তী প্রশ্ন, ওভিউলেশনের পর ফেটে যাওয়া ফলিকলটি কিসে রূপান্তরিত হয়? ওভিউলেশনের পর ফেটে যাওয়া ফলিকলটি কিসে রূপান্তরিত হয়? তো সেটার নাম হচ্ছে কর্পাস লিউটিয়াম। কর্পাস লিউটিয়াম। দেখো, ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গত হওয়ার পর ফলিকলটি একটি হলুদ বর্ণের গ্রন্থিতে পরিণত হয়, যা থেকে প্রোজেস্টেরন নিঃসৃত হয়। প্রোজেস্টেরন যে হরমোনটি রয়েছে সেই হরমোনটি কিন্তু নিঃসৃত হয় কর্পাস লিউটিয়াম থেকে। পরবর্তী প্রশ্ন, ডিম্বাশয়ের মেসোভেরিয়াম
অংশটি কিসের সঙ্গে যুক্ত থাকে? ডিম্বাশয়ের মেসোভেরিয়াম অংশটি কিসের সাথে যুক্ত থাকে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ব্রড লিগামেন্ট। ব্রড লিগামেন্ট। দেখো, এই যে বলা হয়েছে যে মেসোভেরিয়াম হলো ব্রড লিগামেন্টের একটি ভাঁজ যা ডিম্বাশয়কে ধরে রাখে। ঠিক আছে, মেসোভেরিয়াম হচ্ছে ব্রড লিগামেন্টের একটি ভাঁজ যা ডিম্বাশয়কে ধরে রাখে। পরবর্তী প্রশ্ন, জন্মকালে একজন নারীর ডিম্বাশয়ে আনুমানিক কত সংখ্যক প্রাথমিক ফলিকল থাকে, অর্থাৎ প্রাইমারি ফলিকলস? জন্মকালে একজন নারীর ডিম্বাশয়ে আনুমানিক কত সংখ্যক প্রাইমারি ফলিকল থাকে? তো দেখো, এটা সঠিক উত্তর হবে 1 থেকে 2 মিলিয়ন, অর্থাৎ যাকে বলা হয় 10 থেকে 20 লক্ষ। 1 মিলিয়ন মানে কত? 10 লক্ষ। 2 মিলিয়ন মানে 20 লক্ষ। তাহলে 10 থেকে 20 লক্ষ বা 1 to 2 মিলিয়ন প্রাইমারি ফলিকল থাকে। এরপর দেখো, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ডিম্বাশয়ের বাইরের আবরণী কলাটি কি দিয়ে গঠিত? ডিম্বাশয়ের বাইরের যে আবরণী কলা সেটি কি দিয়ে গঠিত? তো সেটার নাম হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। জার্মিনাল এপিথেলিয়াম ডিম্বাশয়ের উপরিভাগে সরল ঘনকাকার জার্মিনাল এপিথেলিয়াম দিয়ে আবৃত থাকে এবং এটা হচ্ছে একটি অংশ যেটা ডিম্বাশয়ের বাইরের আবরণী কলাটি দিয়ে গঠিত হয়। পরবর্তী প্রশ্নে দেখো, বলা হচ্ছে ওভিউলেশন ঘটানোর জন্য কোন পিটুইটারি হরমোনটি সবচেয়ে বেশি দায়ী? ওভিউলেশন ঘটানোর জন্য কোন পিটুইটারি হরমোনটি সবচেয়ে বেশি দায়ী? পিটুইটারি গ্রন্থি, সেই গ্রন্থি থেকে ক্ষরিত হয় কোন হরমোন? সেটাকে বলা হয় এলএইচ। আশা করি জানো, এলএইচ হচ্ছে লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং হরমোন যেটা কিন্তু ওভিউলেশন ঘটানোর জন্য সবচেয়ে বেশি দায়ী। ডিম্বাশয়ের কোন রোগটিতে সিস্ট এবং হরমোনের ভারসাম্যহীনতা দেখা যায়? সিস্ট মানে হচ্ছে ছোট ছোট দানা। ডিম্বাশয়ের কোন রোগটিতে সিস্ট এবং হরমোনের ভারসাম্যহীনতা দেখা যায়? এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে বলো তো? দেখো, এটা কারেক্ট আনসার হবে অপশন এ, পিসিওএস, পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম। পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম। দেখো, এই পিসিওএস এটা হচ্ছে মহিলাদের একটি সাধারণ এন্ডোক্রাইন ব্যাধি বা রোগ, যেখানে ডিম্বাশয়ে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সিস্ট তৈরি হয়ে যায়। ডিম্বাশয়ে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সিস্ট তৈরি হয়ে যায়। সিস্ট মানে হচ্ছে ছোট ছোট দানার মতো গোল গোল, এরকম কিন্তু ডিম্বাশয় হয়ে যায়। এটা হচ্ছে একটা রোগ এবং সেটার নাম কি? পিসিওএস, অর্থাৎ পলিসাইটিক সিস্টিক ওভারি সিন্ড্রোম। এরপর দেখো, বলা হচ্ছে ডিম্বাশয়কে জরায়ুর সাথে যুক্ত রাখে কোন স্ট্রাকচার? ডিম্বাশয়কে জরায়ুর সাথে যুক্ত রাখে কোন স্ট্রাকচার, অর্থাৎ কোনটি? এটার নাম হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট। ওভারিয়ান লিগামেন্টের কাজ হচ্ছে ডিম্বাশয়কে জরায়ুর সাথে যুক্ত করে রাখা। এটি তন্তুময় একটা টিস্যু যা ডিম্বাশয়কে জরায়ুর প্রান্তের সাথে শক্ত করে বেঁধে রাখে। এরপর দেখো, বলা হচ্ছে নিষেক। নিষেক হচ্ছে কি? শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে বলা হয় নিষেক। এবং এই যে নিষেক বা যেটাকে বলা হয় ইংরেজিতে ফার্টিলাইজেশন, সাধারণত ফেলোপিয়ান টিউবের কোন অংশে ঘটে? ফেলোপিয়ান টিউবের কোন অংশে ঘটে থাকে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন, বা যাকে বলা হয়
নিষেক, এবং সেটা ঘটে থাকে এম্পুলাতে। এম্পুলা হচ্ছে ফেলোপিয়ান টিউবের সবচেয়ে বিস্তৃত ও দীর্ঘ অংশ, যেখানে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটে। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে, ডিম্বাশয় থেকে নির্গত ডিম্বাণুকে ধরে ফেলোপিয়ান টিউবে নিয়ে আসার কাজ কে করে? ডিম্বাশয় থেকে নির্গত ডিম্বাণুকে ধরে ফেলোপিয়ান টিউবে নিয়ে আসার কাজ কে করে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ফিমব্রিয়া। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখো, এই যে এই ফিমব্রিয়া কিন্তু আঙ্গুলের মতো। মানুষের আঙ্গুল কি কাজে লাগে? মানুষের আঙ্গুল কিছু ধরতে কাজে লাগে। ঠিক একই রকমভাবে ফিমব্রিয়া কি করে না, ডিম্বাশয় থেকে নির্গত যে ডিম্বাণু সেটাকে আঙ্গুলের মতো ধরে সেখান থেকে কোথায় নিয়ে আসে? ফেলোপিয়ান টিউবে। এরপর দেখো, ফেলোপিয়ান টিউবের ভেতরে ডিম্বাণু বা জাইগোটকে জরায়ুর দিকে ঠেলে দিতে সাহায্য করে কোনটি? ফেলোপিয়ান টিউবের ভেতরে ডিম্বাণু বা জাইগোটকে জরায়ুর দিকে ঠেলে দিতে সাহায্য করে কোনটি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? এটার কারেক্ট আনসার হবে সিলিয়েটেড এপিথেলিয়াম। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এই যে ফেলোপিয়ান টিউব রয়েছে, সেই ফেলোপিয়ান টিউবের ভেতরে সিলিয়াগুলোর ছন্দময় স্পন্দনের কারণেই ডিম্বাণুকে কিন্তু জরায়ুর দিকে সঞ্চালিত করে, অর্থাৎ স্পন্দন হতে থাকে, এবং স্পন্দনের ফলে কি হয়? ডিম্বাণুকে জরায়ুর দিকে ঠেলে দেয়। পরবর্তী প্রশ্ন, জাইগোট যদি জরায়ুতে না পৌঁছে ফেলোপিয়ান টিউবেই প্রতিস্থাপিত হয়ে যায়, তাকে কি গর্ভাবস্থা বলা হয়? জাইগোট যদি জরায়ুতে না পৌঁছে ফেলোপিয়ান টিউবেই থেকে যায়, তাকে কি বলা হয়? তো দেখো, তাকে বলা হয় অ্যাক্টোপিক প্রেগন্যান্সি হচ্ছে যখন ফেলোপিয়ান টিউবের মধ্যেই জাইগোট কিন্তু থেকে যাচ্ছে, জরায়ুতে যাচ্ছে না। এরপর দেখো, ফেলোপিয়ান টিউবের সবচেয়ে সংকীর্ণ অংশটি কোনটি? ফেলোপিয়ান টিউবের সবচেয়ে সংকীর্ণ অংশ কোনটি হবে? তো সবচেয়ে যে সংকীর্ণ অংশ সেটা হচ্ছে ইস্থমাস হচ্ছে সবচেয়ে সংকীর্ণ অংশ। ইস্থমাস হচ্ছে শক্ত এবং সংকীর্ণ অংশ, যা সরাসরি জরায়ুর সাথে যুক্ত থাকে। এরপর দেখো, স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে ফেলোপিয়ান টিউব কেটে বা বেঁধে দেওয়ার প্রক্রিয়াকে কী বলে? স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, অর্থাৎ যাতে প্রেগনেন্সি না হয় তার জন্য কি করা হয়? ফেলোপিয়ান টিউবকে কেটে দেওয়া হয়। দু ধরনের কাজ করা হয়, একটা হচ্ছে ফেলোপিয়ান টিউব কেটে দেওয়া হয়, অথবা ফেলোপিয়ান টিউব কিন্তু বেঁধে দেওয়া হয়। এই যে প্রক্রিয়া, এটাকে কি বলা হয়? তো দেখো, এটা বিজ্ঞানের ভাষায় বলা হয় টিউবেক্টমি। কি বলা হয়? টিউবেক্টমির অর্থই হচ্ছে ফেলোপিয়ান টিউবকে কেটে দেওয়া অথবা বেঁধে দেওয়া। ঠিক আছে। নারীদের স্থায়ী বন্ধ্যাফলের জন্য টিউবেক্টমি বা টিউবাল লাইগেশন যেটাকে আমরা বলি, সেই লাইগেশন বা টিউবেক্টমি, সেই পদ্ধতিতে কিন্তু ফেলোপিয়ান টিউবকে কেটে দেওয়া হয় অথবা বেঁধে দেওয়া হয়, যাতে জন্ম নিয়ন্ত্রণ করা যায়। পরবর্তী প্রশ্ন, ফেলোপিয়ান টিউবের মোট দৈর্ঘ্য সাধারণত কত হয়ে থাকে? ফেলোপিয়ান টিউবের মোট দৈর্ঘ্য সাধারণত কত হয়ে থাকে? এটা সঠিক উত্তর হবে 10 থেকে 12 সেন্টিমিটার। কত? 10 থেকে 12 সেন্টিমিটার। এরপর দেখো, বলা হচ্ছে ফেলোপিয়ান টিউবের প্রদাহ বা ইনফেকশনকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? ফেলোপিয়ান টিউবের কিন্তু ইনফেকশন হয় বা প্রদাহ হয়, সেটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? তো দেখো,
সেটাকে বলা হয় সালপিনজাইটিস। কি বলা হয়? সালপিনজাইটিস। এটাই হচ্ছে ইনফেকশন বা একটা সমস্যা বা প্রদাহ যদি ফেলোপিয়ান টিউবে হয়ে থাকে তাহলে। তারপর দেখো বলা হচ্ছে ফেলোপিয়ান টিউবের ডিম্বাশয় সংলগ্ন ফানেলাকার অংশটিকে কি বলা হয়? ফেলোপিয়ান টিউবের ডিম্বাশয় সংলগ্ন ফানেলাকার অংশটিকে কি বলা হয়? তো এটাকে বলা হয় ইনফান্ডিবুলাম। কি বলা হয়? ইনফান্ডিবুলাম। ঠিক আছে, এটি ফানেল আকৃতির অংশ যার মুখে ফিমব্রিয়া যুক্ত থাকে। কিছুক্ষণ আগে আমরা পড়লাম ফিমব্রিয়া, সেটা কিন্তু যুক্ত থাকে। এরপর দেখো, একটি অনিষিক্ত ডিম্বাণু ফেলোপিয়ান টিউবে কতক্ষণ জীবিত থাকে? অনিষিক্ত ডিম্বাণু মানে কি? যে ডিম্বাণুতে শুক্রাণুর মিলন এখনও ঘটেনি, সেটাকে বলা হয় অনিষিক্ত ডিম্বাণু। তো এই অনিষিক্ত ডিম্বাণু বা আনফার্টিলাইজড এগ যেটা ফেলোপিয়ান টিউবে কতক্ষণ জীবিত থাকে, তারপরে মৃত হয়ে যায়। কতক্ষণ থাকে? 12 থেকে 24 ঘন্টা। 12 থেকে ম্যাক্সিমাম 24 ঘন্টা পর্যন্ত জীবিত থাকে। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে মানব জরায়ুর স্বাভাবিক আকৃতি কেমন? মানব জরায়ুর স্বাভাবিক আকৃতি কী রকমের? যেটা সঠিক উত্তর হবে উল্টানো নাশপাতির মতো। নাশপাতিকে যদি আমরা উল্টিয়ে দেখি তাহলে কি হবে? যেমন দেখতে হবে সেই রকমই কিন্তু মানব শরীরে যে জরায়ুর স্বাভাবিক আকৃতি। পরবর্তী প্রশ্ন, জরায়ুর সবচেয়ে ভেতরের স্তর কোনটি যা ঋতুস্রাবের সময় খসে পড়ে? ঋতুস্রাবের সময় খসে পড়ে জরায়ুর সবচেয়ে ভেতরের স্তর কোনটি? কোনটি হবে? তো দেখো, জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। কি বলা হয়? এন্ডোমেট্রিয়াম। এগুলো বারবার প্র্যাকটিস করবে তাহলেই মনে থাকবে। প্রথমবারে মনে নাও থাকতে পারে। যারা জীবন বিজ্ঞান নিয়ে কালচার করো তাদের হয়তো এগুলো পরিচিত মনে হবে, বা এমনও যারা ক্লাস করছো তারা হয়তো কোনোদিনও এরকম কিছু শোনোনি। তাদের ক্ষেত্রে বলবো যে প্রথমবারে কিছু মনে থাকবে না, দ্বিতীয়বারে অল্প মনে থাকবে, তৃতীয়বারে দেখবে হালকা হালকা অনেকটাই মনে থাকছে, তারপরে দেখবে ধীরে ধীরে মনে হবে যে পরিচিত এক একটা প্রশ্ন। তো তোমাদের কাছে পরিচিত প্রশ্ন দেখবে যদি আমি তোমাদের বলি যে ভারতের রাজধানী কোথায়, তো সেটা পরিচিত, বহুবার তুমি শুনেছো ছোট থেকে, তো সেই জন্য পরিচিত, সেই জন্য সহজ। এই প্রশ্নগুলো খুবই সহজ, কিন্তু যেহেতু তোমরা অনেকে হয়তো যারা প্রথমবার দেখছো তাদের ক্ষেত্রে অনেক জটিল, তার মনে হবে যে এগুলো কি, কিন্তু বারবার প্র্যাকটিস করলেই এগুলো তোমাদের খুবই সহজ মনে হবে। এগুলো জীবনবিজ্ঞানের এক একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এগুলো তোমাদের জানতেই হবে। ঠিক আছে, এগুলো মনে রাখতেই হবে, বারবার প্র্যাকটিস করবে, মনে থাকবে। এন্ডোমেট্রিয়াম হবে এখানে কারেক্ট আনসার। দেখো এখানে একটু তথ্য বলে দিই, হরমোনের তারতম্যের কারণে গর্ভধারণ না হলে এন্ডোমেট্রিয়ামের অভ্যন্তরীণ স্তর রক্তসহ কিন্তু ঝরে পড়ে। গর্ভধারণ না হলে, ঠিক আছে, হরমোনের তারতম্যের কারণে গর্ভধারণ যদি না হয় তাহলে কি হয়? এন্ডোমেট্রিয়ামের যে অভ্যন্তরীণ স্তর সেটা কিন্তু রক্তসহ ঝরে পড়ে। কখন? ঋতুস্রাবের সময়। এরপর দেখো, জরায়ুর সবচেয়ে পুরু এবং শক্তিশালী পেশিযুক্ত মধ্যবর্তী স্তর কোনটি? জরায়ুর সবচেয়ে পুরু এবং শক্তিশালী পেশিযুক্ত মধ্যবর্তী স্তর কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে মায়োমেট্রিয়াম। মায়োমেট্রিয়াম হবে এখানে কারেক্ট আনসার। মায়োমেট্রিয়াম মসৃণ পেশি দিয়ে গঠিত, যা সন্তান প্রসবের সময় প্রচণ্ড সংকুচিত হয়ে সন্তানটিকে বাইরে ঠেলতে সাহায্য করে। ঠিক আছে, কি হয়? মায়োমেট্রিয়াম হচ্ছে মসৃণ পেশি দিয়ে গঠিত, যা সন্তান প্রসবের সময় প্রচণ্ড সংকুচিত হয়ে সন্তানকে বাইরে ঠেলতে সাহায্য করে।
এগুলো প্রাকৃতিকভাবে কিন্তু হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, সন্তান প্রসবের সময় জরায়ুর সংকোচন বাড়াতে সাহায্য করে কোন হরমোন? সন্তান প্রসবের সময় জরায়ুর সংকোচনটাকে বাড়াতে সাহায্য করে কোন হরমোন? তো সেটার নাম হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিন হরমোনের কাজ কি বলো তো? এটার কাজ হচ্ছে জরায়ুর সংকোচনটা বাড়িয়ে দেয়, যার ফলে কি হয়, বাচ্চা খুব সহজে বাইরে বেরিয়ে আসতে পারে। পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত অক্সিটোসিন প্রসব বেদনা ও জরায়ুর শক্তিশালী সংকোচন ঘটায়। জরায়ুর নিচের সংকুচিত অংশ যা ভ্যাজাইনার সাথে যুক্ত থাকে তাকে কি বলে? জরায়ুর নিচের সংকুচিত অংশ যেটা ভ্যাজাইনা অর্থাৎ যোনির সাথে যুক্ত থাকে তাকে কি বলা হয়? তাকে কি বলা হয় বলো তো? তাকে বলা হয় সার্ভিক্স। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাকে কি বলা হয়? সার্ভিক্স। সার্ভিক্স হচ্ছে জরায়ুর গ্রীবা বা মুখ যা ভ্যাজাইনার সাথে সংযোগ স্থাপন করে। এরপর দেখো, ভ্রূণ জরায়ুর গায়ে স্থায়ীভাবে বসে যাওয়া বা যুক্ত হওয়াকে কি বলা হয়? ভ্রূণ জরায়ুর গায়ে স্থায়ীভাবে বসে যাওয়া বা যুক্ত হওয়াকে কি বলা হয়? কি বলা হয় বলো তো? এটার কারেক্ট আনসার হবে ইমপ্লান্টেশন। ইমপ্লান্টেশন এটাই হচ্ছে ভ্রূণ যখন জরায়ুর গায়ে স্থায়ীভাবে বসে যায়। তারপর দেখো, অস্ত্রোপচারের মাধ্যমে জরায়ু কেটে ফেলে দেওয়াকে কি বলা হয়? কোনো সমস্যা যদি হয়ে থাকে তাহলে কি করা হয়? অস্ত্রোপচার করা হয় এবং যার ফলে জরায়ুকে কেটে বাদ দেওয়া হয়। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হিস্টেরেক্টমি। কি বলা হয়? হিস্টেরেক্টমি। জরায়ুতে যদি ধরে নাও টিউমার হলো বা গুরুতর কোনো জটিলতার চিকিৎসায় জরায়ুকে কিন্তু অপসারণ করতে হয়, তখন কি করা হয়? শল্য চিকিৎসকের দ্বারা হিস্টেরেক্টমির মাধ্যমে কি করা হয়? জরায়ুকে কেটে বাদ দেওয়া হয়। জরায়ুর উপরের গম্বুজাকৃতির অংশটিকে কি বলা হয়? জরায়ুর উপরের যে গম্বুজাকৃতির অংশটি সেটিকে কি বলা হয়? তো সেটার নাম হচ্ছে ফান্ডাস। সেটার কি নাম? ফান্ডাস। ফেলোপিয়ান টিউব দুটি যে স্তরে জরায়ুতে উন্মুক্ত হয় তার উপরে বৃত্তাকার অংশটি হচ্ছে ফান্ডাস। তারপর দেখো, জরায়ুর পেশিস্তরে গঠিত অক্যান্সারজনিত টিউমারকে কি বলা হয়? জরায়ুর পেশিস্তরে গঠিত অক্যান্সারজনিত টিউমারকে কি বলা হয়? তো এটার নাম হচ্ছে ইউটেরাইন ফাইব্রয়েড। ইউটেরাইন ফাইব্রয়েড। তারপর দেখো, এটা হচ্ছে শেষ প্রশ্ন এই টপিক সম্পর্কিত। আর কোনো কিছু পড়ার কোনো প্রয়োজন নেই। ফেলোপিয়ান টিউব, জরায়ু, গর্ভাশয় সংক্রান্ত এই 30টি প্রশ্নে তোমরা প্র্যাকটিস করবে, আর আদার্স কোনো প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন নেই। দেখো, এখানে বলা হচ্ছে গর্ভস্থ শিশু ও মায়ের জরায়ুর মধ্যে পুষ্টি ও অক্সিজেনের আদান প্রদান ঘটায় কোন অঙ্গ? কোন অঙ্গ হবে? কি বলা হচ্ছে দেখো, প্রশ্নে বলা হচ্ছে গর্ভস্থ শিশু ও মায়ের জরায়ুর মধ্যে পুষ্টি ও অক্সিজেনের আদান প্রদান ঘটায় কোন অঙ্গ? সেটাকে বলা হয় অমরা। অমরা বা প্লাসেন্টা। অমরা বা প্লাসেন্টা। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। প্লাসেন্টা বা অমরা হলো জরায়ু গাত্রে গঠিত একটি বিশেষ অঙ্গ যা ভ্রূণকে পুষ্টি অক্সিজেন যোগায়, ঠিক আছে, খাদ্য পরিবহন করে এবং বর্জ্য নিষ্কাশন করে, এই প্লাসেন্টা বা অমরা। তো এই হচ্ছে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য। গত 3 দিন ব্যস্ততার কারণে ক্লাস হয়নি, ক্লাস বন্ধ ছিল। গতকালকে চেষ্টা করে হলো না, যাই হোক আজ থেকে ক্লাস তোমাদের রেগুলার হবে। ক্লাসগুলো কিন্তু করে যাও, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আজকের এই যে 30টি প্রশ্ন যেগুলো
ফেলোপিয়ান টিউব, গর্ভাশয় এবং জরায়ু সংক্রান্ত প্রশ্নোত্তর ছিল। আদার্স কোনো প্রশ্ন আর প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই। এই প্রশ্নগুলোই হচ্ছে এই টপিক থেকে পুরো কমপ্লিট সেট। এগুলো তোমরা প্র্যাকটিস করবে। পরবর্তী ক্লাসে আমরা আলাদা টপিক নিয়ে আলোচনা করব। প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।